নির্বাচন পদ্ধতিটা সংস্কার হওয়া দরকার। অন্তর্বর্তীকালীন সরকার তার সর্ব সেক্টরে একটা সংস্কার দরকার আছে, কারণ সব জায়গায় কিন্তু দুর্নীতিবাজরা বসে আছে। আল্লাহ শুকরিয়া, আমাদের দেশ স্বাধীন হয়েছিল প্রায় 53 বছর চলছে, কিন্তু আসলে মূলত আমরা স্বাধীন দেশে পরাধীনতাই আসলে মূলত আমরা বসবাস করেছিলাম। 5ই আগস্ট দেশ আবার নতুন ভাবে, আমরা বলি বাস্তবতাও তাই, আসলে স্বাধীনতা পেয়েছে। আর আমরা সেভাবেই আলহামদুলিল্লাহ সবাই স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি, কাজ করতে পারছি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের কার্যক্রম এখন পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করেছি, দেশ সংস্কার এবং দেশের ভিতরে একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করার মন মানসিকতাই আমরা মূলত আসলে তাদের কার্যক্রমে পরিলক্ষিত হচ্ছে এবং দেখছি। এটা ভালোই হইতেছে আলহামদুলিল্লাহ, তেমন একটা খারাপ আমার কাছে মনে হইতেছে না, ভালোই মনে। আসল মূল ব্যাপার হলো 53 বছর স্বাধীনতায় যারাই আসলে নির্বাচন করছে বা যারা ক্ষমতায় ছিল, বেশিরভাগ নির্বাচনগুলোই প্রশ্নবিদ্ধ ছিল। যখন যে ক্ষমতায় ছিল, প্রশাসন সহ নির্বাচনে যারা দায়িত্ব পালন করতো তাদেরকে ব্যবহার করে আসলে নির্বাচনটা স্বচ্ছতার ব্যাপারে অনেকটাই তারা কিন্তু প্রমাণ দিতে পারে নাই। স্বচ্ছতা তারা হারিয়েছে বিধায় এখন সুন্দরভাবে আসলে মানুষের একটা মতামত প্রকাশ করার জন্য নির্বাচন পদ্ধতিটা সংস্কার হওয়া দরকার। আর বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি, আগের ইতিহাসের দিকে তাকালে বাংলাদেশে যে কালো টাকার দৌরাত্ম্য এবং পেশি শক্তি, এর কারণেই আসলে অনেকাংশে ভালো যোগ্য লোকগুলো আসলে ক্ষমতায় বা সংসদে যেতে পারে নাই। ভালো লোক এবং ন্যায়পরায়ণ লোকগুলো যখন কোনো সামাজিক পরিচালনায় দায়িত্ব পালন না করবে, তখন যা হওয়ার তাই হয়েছে। এখন নির্বাচনটা আসলে সবাই একটা আস্থা অর্জন করতে পারে, এজন্য নির্বাচন পদ্ধতি সহ এই যে কমিশনটা গঠন করছে এটা ভালো, এটা খারাপ না, এটা ভালো দিক। তবে নির্বাচন সুন্দর হওয়ার ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমেই আমরা এই আওয়াজটা অনেক আগেই তুলেছিলাম, পিআর সিস্টেম, অর্থাৎ ভোটের প্রত্যেকটা ব্যক্তির ভোট মূল্যায়ন করা, আর প্রতিনিধি ভোটের হারে সংসদে সেইভাবে তাদের আধিপত্য বিস্তার করা বা সেখানে সংখ্যা ওইভাবে যাওয়া। এই পদ্ধতিটা আমরা প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা হয়েছিল, তখন আমরা এই প্রস্তাবটাও বলেছি, দেওয়া দিয়েছি। আর আমরা এখন আশা করব যে আগে পরে আমরা নির্বাচনের অভিজ্ঞতায় যেটা আসলে যেই পদ্ধতিতে নির্বাচন হয়, এই নির্বাচনের মাধ্যমে আসলে মূলত আবার শান্তি বা ভালো লোক বা সিংহভাগ লোকের মতামতের একটা ফলন বা বাস্তবতা ঘটানো, এটা ওই নির্বাচনের মাধ্যমে হয় না। কারণ ওখানে দেখা যায় 5 জন প্রার্থী থাকে, সেখানে একজন হয়তো বা 50% ভোট পেয়েছে, আর ওদিকে আর বাকি 4 জন প্রায় বা 30% পেয়েছে, আর বাকি যারা 4 জন আছে তারা হয়তো বা পেয়েছে 70%। 70% লোকের মতামতের বাহিরে কিন্তু প্রতিনিধি। আর এখানে পিআর সিস্টেমটা যদি হয়, সেখানে প্রতিটা ভোটারেরই তার মূল্যায়ন করা হবে এবং দল মার্কায় ভোট হবে। দল ভালো ভালো লোকগুলোকে দেশ পরিচালনার জন্য ওখান থেকে নির্ধারণ করে দায়িত্ব দেবে। লিখিত আমরা দিয়েছি এবং আমরা বলেছি, এবং বিভিন্ন সাংবাদিক সহ বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলন সহ আমাদের যে বিভিন্ন সময় সমাবেশ হয়েছে, সেখানে আমরা পরিষ্কারভাবে কথা উত্থাপন করেছি। আমরা প্রধান উপদেষ্টা সহ এবং বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে বলছি যে আসলে এখন বর্তমানে যে দেশের পরিস্থিতি, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার তার সর্ব সেক্টরে একটা সংস্কার দরকার আছে, কারণ সব জায়গায় কিন্তু দুর্নীতিবাজরা বসে আছে। আর খুন গুম সহ আমাদের দেশে টাকা পাচার সহ যে অনৈতিকতা, জুলুম, এটা সুন্দর একটা পরিবেশ তৈরি করা দরকার। আর সাথে সাথে বিচারের আওতায় জুলুমবাজদেরকে, খুনিদেরকে, গুমিদেরকে যারা গুম করেছে এবং আমাদের দেশে টাকা আত্মসাৎ করে দুর্নীতির মাধ্যমে যারা পাচার করেছে, এগুলো একটা রূপরেখা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এর আমরা আশা করছি। সেই হিসেবে আমরা বলছি খুব শীঘ্রই নির্বাচনের একটা পরিবেশ তৈরি করা দরকার।
আর সংস্কারটাও কিন্তু খুব বেশি জরুরি দরকার। তাই সংস্কার খুব তড়িৎ করে সুন্দর একটা জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলছি। জোট বলতে ইসলামী দলগুলো এবং দেশপ্রেমিক এবং যারা কল্যাণ রাষ্ট্র চায় তাদের সাথে আগে পরেও আমরা যোগাযোগ করেছি এবং আমরা তাদের সাথে ঐক্যের মধ্যে আমরা থাকতে পারি। এ ব্যাপারে তৎপরতা আমাদের আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। কারণ সাধারণ মানুষের চাহিদা এটাই। তাই সেই হিসেবে আমরা মূল ব্যাপারটা লক্ষ্য করতেছি যে কোন পদ্ধতিতে কিভাবে আমরা এই কাজটাকে সম্পন্ন করতে পারি। সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায় বলেছি যে আগে পরে যেই দলগুলো আসলে দেশ, ইসলাম এবং মানবতার কল্যাণের দিকে না তাকিয়ে যারা নিজের স্বার্থ এবং দলের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ায় জনগণ এবং দেশের অকল্যাণ হয়েছে, তাদের ব্যাপারে জোট করার ব্যাপারে আমরা দেখব এবং আমরা আলোচনা পর্যালোচনার মধ্যে আছি যে তাদের নীতি নৈতিকতা এবং তাদের অবস্থানটা কোন পর্যায়ে আছে, আসলে তারা কি চায়। আবারও যদি যে আমাদের এই সুযোগে তারা নিজেদের ব্যক্তির স্বার্থ উদ্ধারের জন্য কোনো চিন্তা থাকে বা কার্যক্রম তাদের বাস্তবতা আমরা লক্ষ্য করি, তাহলে সে ব্যাপারটা আমরা পরামর্শ করে দেখব যে তাদের ব্যাপারে আমরা কি করতে পারি। অনেক ইসলামী দলগুলোর সাথে আমাদের আলোচনা হয়েছে। এর ভিতরে হেফাজতের দায়িত্বশীল যারা ছিল তাদের সাথে আলোচনা হয়েছে। এরপরে আমরা খেলাফত মজলিস সহ খেলাফত আন্দোলন অন্যান্য আদার্স অনেক দলের সাথে আলোচনা হয়েছে এবং আলোচনা চলতেছে। জামাতের ব্যাপারে আমরা বলছি যে আগে পরে আসলে বাস্তবতা হলো বিভিন্ন সময় জামাতের যে চিন্তাটা ছিল, যেমন আওয়ামী লীগ যখন যুগপৎ আন্দোলন করল তখন কিন্তু তাদের সাথে তারা এক হয়ে তখন বিএনপি সহ বিভিন্ন যারা ক্ষমতা ছিল তাদের বিরুদ্ধে তারা একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছে। আমরা অনেক সময় বলি যে তাদের এই চিন্তাটা হয়তো বা তাদের ফর্মে সিদ্ধান্তের মাধ্যমে করেছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসার পিছনে তারাও কিন্তু অনেকাংশে দায়ী কম না। কারণ তাদের সাথে এই যে যুগপৎ আন্দোলনের মাধ্যমে তাদের এই অবস্থানটা তখন কিন্তু আমরা সহ তখন কেউ কিন্তু আমরা যাইনি। তবে যেহেতু তারা একটা বড় এবং শক্তিশালী বাংলাদেশের ভিতরে সাংগঠনিক ভাবে একটা অবস্থান তৈরি করে আছে, ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য আমরা আলোচনা এবং চিন্তায় আছি যে তাদের সাথে আমাদের সম্পর্কটা ঐক্য সহ নির্বাচনী পদ্ধতিটা কিভাবে হয় এটা আমাদের যেখানে আছে, আমরা ওটা ফেলে দিইনি, ওটা আমাদের যেখানে আছে।